প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছে আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। আসানসোল উত্তর বিধানসভার এইচএলজি হাসপাতালের কাছে এডিডিএ দ্বারা নির্মিত করা হচ্ছে আসানসোল ইকো পার্ক। বৃহস্পতিবার আসানসোল ইকো পার্কে শিলান্যাস করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। শিলান্যাস শেষে বলেন যে এই পার্কটিতে নবীন নাগরিক ও শিশুদের সমস্ত বিনোদনের ব্যবস্থা থাকবে এবং তিনি আরো বলেন যে উত্তর বিধানসভার এবং আসানসোল শহরের বৃহত্তম পার্কটি আসানসোলের ইকো পার্ক হবে। আমি আমার নিজের নাম তো এটা করে চলে না মলয় ঘটক মহাশয় সাপোজ কি বলছে বল ডাকলাম, বললো যে করে দিতে বল এটা তো আপনি বড়িয়া কিন্তু করেছেন। আমাদের অনেক দিনের স্বপ্ন, আজকে সেই স্বপ্ন সফল হলো। আমাদের প্রিয় নেতা, প্রিয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় ফাইবারের বাঘ, ফাইবারের হাতি সব অর্ডার দেওয়া, সব এক এক করে চলে আসবে, এখানে বসে যাবে। আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 1 মাসের মধ্যে দাদা এদিকে একটু ঘুরে, দাদা এদিকে একটু ঘুরে, ইন্টারনাল রোড হবে, ফাউন্টেন হবে, কিন্তু সেই সময়টাই তো পেলাম না। খাবে তো? হ্যাঁ, খাবো। কিন্তু একটা প্রচারও হচ্ছে যে আমরা নাকি আয়ুষ্মান ভারতটাকে আটকে দিয়েছি। তো আয়ুষ্মান ভারতটা কি আপনাদের জানার দরকার। আয়ুষ্মান ভারত হচ্ছে খালি বিপিএল ক্যাটাগরির জন্য, সবারই জন্য নয়। দ্বিতীয়ত আয়ুষ্মান ভারত হচ্ছে যে 40 ভাগ পয়সা রাজ্য সরকারকে দিতে হবে আর 60 ভাগ পয়সা দেবে কেন্দ্র সরকার। তো 40 ভাগ রাজ্য সরকার দেবে, আর আয়ুষ্মান ভারতের কার্ডে আমাদের প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে। অর্থাৎ একটা প্রচার করার একটা চেষ্টা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যেটা করেন, চেষ্টা করেন সবারই জন্য করতে। দেখবেন রেশন ফ্রি, তো পশ্চিমবঙ্গে যারা আছে সবারই জন্য ফ্রি। স্বাস্থ্যসাথী, তো পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের জন্যই সবারই, এর মধ্যে কোনো ভাগাভাগি তিনি করেন না। তো 1.5 কোটি মানুষকে দিতে পারতাম, 8.5 কোটি মানুষ পেতেন না, সেই নিয়ে নানা রকমের বিভ্রান্তি হতো। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটাই সঠিক, যেটা করেছেন সেটাই সঠিক। সমস্ত মানুষের জন্য করেছেন, সবারই জন্য করেছেন। এবং 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের যে কোনো প্রাইভেট হসপিটালে, এমনকি আমাদের দুর্গাপুরে মিশন আছে, হেলথ ওয়ার্ল্ড আছে, আইকিউ সিটি আছে, চেন্নাইয়ের অ্যাপেলো, ভেলোর, এই সমস্ত হাসপাতালে কিন্তু এই কার্ড আপনাদের চলবে। আপনারা চিকিৎসা করাতে পারবেন, 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি পাবেন। তো এই যেহেতু রাজনৈতিক মঞ্চ নয়, আমি বিশেষ রাজনৈতিক কথা বলতেও চাইছি না, কিন্তু আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা নিশ্চয়ই নিজে দেখবেন, নিজের চোখে দেখবেন, নিজের কানে শুনবেন যে কী ধরনের রাজত্ব আজকে ভারতবর্ষে কায়েম হচ্ছে। করোনা ভাইরাসের সময় ধরুন আমাদের সবথেকে দুঃসময় ছিল। সেই দুঃসময়ে হঠাৎ একদিন বললেন আজকেই রাত 12টার থেকে লকডাউন। একবারও ভাবলেন না যে গরিব মানুষরা কী খাবেন, কীভাবে পরিবারগুলো বাঁচবে। এবং করোনা ভাইরাসের ওই 65 দিন লকডাউনের সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার 17 বার ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, 150টা রেলের রুট বিক্রি করে দিয়েছে করোনা ভাইরাসের সময়। তাহলে করোনা ভাইরাসের সময় কেন্দ্রীয় সরকার সুযোগ নিয়ে মানুষের সর্বনাশ করেছে। আর মমতা ব্যানার্জি করোনা ভাইরাসের সময় বলল রেশন আমি ফ্রি করে দিলাম, করোনা ভাইরাসের চিকিৎসাটাও বিনা পয়সায় করে দিলাম, মানুষের জন্য কাজ করলেন। আর একটা বোধহয় আমার মনে হয় ধারণা হয়ে গেছে দিল্লির সরকারের, যে আমরা যেটা বলবো মানুষ হয়তো সেটাই মানবে, সেটাই করবে। করোনা ভাইরাসের সময় 2 বার প্রধানমন্ত্রী টিভিতে বক্তব্য রেখেছিলেন, আপনারা নিশ্চয়ই শুনেছিলেন। আমরা ভেবেছিলাম মানুষের জন্য কিছু ঘোষণা করবে, গরিব মানুষের কথা ভাববে। তিনি ঘোষণা করলেন প্রথমবার, বললেন ফলানা রোজ 5 বাজে ঘন্টা বাজাইয়ে। বলুন তো, ঘন্টা বাজালে কেউ খেতে পাবে না? ঘন্টা বাজালে করোনা ভাইরাস যাবে। আবার দ্বিতীয়বার এসে বলছে
ফলানা রোজ রাত করে 9 বাজে দিয়া জ্বালাই, প্রদীপ জ্বালালে কেউ খেতে পায় না, করোনা ভাইরাস যায়। তাহলে আমরা কি বোকা? মানুষকে কি বোকা ভাবে? করোনা ভাইরাসে মানুষের দুঃসময় কোথায় তিনি ঘোষণা করবেন যে আমি সমস্ত রেশন বিনা পয়সায় করে দিলাম, কি চিকিৎসা বিনা পয়সায় করে দিলাম, কি মানুষকে যত আছে সবাইকে আমি 5,000 10,000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম মানুষ যাতে ভালোভাবে থাকে। সেসব না করে গ্যাসের দাম বাড়ানো, ডিজেল পেট্রোলের দাম বাড়ানো, রেলের রুট বিক্রি করে দেওয়া, হাওয়াই আড্ডা বিক্রি করে দেওয়া, আর ঘন্টা বাজাও প্রদীপ। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আগামী 19শে ফেব্রুয়ারি আসানসোল এইচএনজি সংলগ্ন মাঠে হতে চলেছে 10 দিন ব্যাপী আসানসোল উৎসব। এই মেলার প্রস্তুতি পরিদর্শনে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমাদের এই আসানসোল উৎসব অনেক আগেই হয়ে যেত, করোনার জন্য একটু দেরিতে হচ্ছে। 2020 সালের উৎসবটা 2021 সালে 19শে ফেব্রুয়ারি শুরু হবে, চলবে 10 দিন ধরে। এই উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নামকরা বিখ্যাত অনেক শিল্পীরা সহ নামী ব্যবসায়ীরা। মেলা কত তারিখ থেকে শুরু হচ্ছে? আমরা প্রতি বছরই আসানসোল উৎসব করে থাকি। এবারে করোনা ভাইরাসের সময় আমাদের যে নির্ধারিত সময় নভেম্বর ডিসেম্বরে আমরা করি, সেই সময় করা যায়নি, তাই 2020 আসানসোল উৎসব আমরা আগামী 19 তারিখ থেকে শুরু করছি। 19শে ফেব্রুয়ারি 4:30টার সময় উদ্বোধন হবে এবং 10 দিন ধরে মেলা চলবে। মেলার আকর্ষণ কি কি থাকছে? তো মেলার আকর্ষণ প্রতিবার যা থাকে তাই। কলকাতার অনেক নামজাদা যারা শিল্পী তারা এখানে আসবেন, তারা পারফর্ম করবেন। রচিকেতার থেকে শুরু করে আরও অনেক আসছেন, যারা রূপঙ্কর আসছেন, তারা গান গাইবেন। অনেকে ডান্স ট্রুপ আসছে, অর্কেস্ট্রা আসছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোভানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল স্থিত জলমল জালান স্কুলে 3টি নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর উমা সারাফ, সঞ্জয় আগরওয়াল, দীনেশ পান্ডে সহ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। করার জন্য আমাদের রবীন্দ্রবাবু
রবীন্দ্রবাবু আপনি একটু স্টেজে আসুন, উত্তরীয় পড়াবেন। জড়িত এবং এক্স সেক্রেটারি এবং জনপ্রিয়তাও আছেন, যখন তখন ওনাকে ডাকলে আমরা পাই শ্রী জগদীশ শর্মা মহাশয়কে। আমাদের উমা সারাফ এই অঞ্চলের কাউন্সিলর, শব্দ প্রাক্তন কাউন্সিলর, স্কুলের অন্যান্য শিক্ষকেরা আছেন, পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন মিস্টার আগরওয়াল আছেন, এবং সর্বোপরি সামনে কয়েকজন ছাত্র এবং এই অঞ্চলের অধিবাসীরা আছেন। গতকাল সরস্বতী পুজো ছিল, আজকেও এখনও মায়ের পুজো চলছে, সন্ধ্যেবেলায় বিসর্জন হবে। কিন্তু তার মাঝেই আমাকে ফোন করেছিলেন যে এখানে স্কুলের যে 3টে ঘর তৈরি হয়েছে, তো আমি তখনই বললাম যে দেখুন কবে উদ্বোধন হবে আর ছাত্ররা ওই ঘরগুলো ব্যবহার করতে পারবে না, এটা যাতে না হয়, দরকার হলে সরস্বতী পুজোর দিনেও উদ্বোধন করে দিন, আমি আসবো, আমি করে দিয়ে যাবো। আমাদের আপনারা জানেন যে বিধায়ক কোটা এটা হয়, যে অঞ্চলের বিধায়ক হয় বছরে 60 লক্ষ টাকা মাত্র আমরা নিজের ইচ্ছে মতো জায়গাতে আমরা কাজগুলো করতে পারি। তো তারই মধ্যে এটাতে প্রায় 16 লক্ষ টাকা দিয়ে 3টে রুম নতুন এখানে তৈরি হয়েছে। কারণ এই বিদ্যালয়ে রুমের অভাব ছিল, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে কিন্তু বসার জায়গা নেই, ঘর নেই, রুম নেই। তো সেই রুম 3টে তৈরি হয়েছে এবং রুম 3টে যে তৈরি হওয়ার পরে এখানে হ্যান্ডওভার হয়েছে, এডিডিএ করে দিয়েছি ইতিমধ্যে হ্যান্ডওভার। সেগুলো যাতে ছাত্ররা সরস্বতী পুজোর পরেই আগামীকাল বা আগামী পরশু থেকেই এই ঘরগুলোতে তারা বসতে পারে, সেখানে ক্লাস চলতে পারে, সেখানে স্টুডেন্টরা এই রুমগুলো ব্যবহার করতে পারে, সেটার জন্যই আমরা আজকে পুজোর দিনেও এসেছি। এবং এই ধরনের অনুষ্ঠান আমি করতেও বারণ করেছিলাম যে আপনি কয়েকজনকে ডাকবেন, আমরা যাবো, ফিতে কাটবো, ফিতে কেটে ওপেনিং করবো। স্কুল কর্তৃপক্ষ করেছে বলে তো আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি বক্তব্য রাখছি না। দেখুন আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদিকে যে কাজ সেই কাজগুলো কিন্তু করেছেন। আজকে আমাদের রাজ্যে 43টা নতুন ইউনিভার্সিটি হয়েছে। সিপিএমের জমানাতে 2011-তে আমাদের রাজ্যে ইউনিভার্সিটির সংখ্যা ছিল 9, আর এখন হয়ে গেছে 43। খালি আসানসোলে আমরা কোনোদিন ভাবিনি যে আমরা ইউনিভার্সিটি পাবো। আসানসোলে কাজী নজরুল ইউনিভার্সিটি হয়েছে, গত 4 বছর ধরে সেখানে ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করছেন, MA, MSc, MCom সমস্ত কিছু পড়াশোনা করছে। আমাদের আসানসোলে হিন্দিভাষী ভাই বোনেরা অনেক থাকেন। সিপিএমের জমানাতে অনেক হিন্দিভাষীদের জন্য তারা বড় বড় কথা বলতেন, কিন্তু মমতা ব্যানার্জি হিন্দি কলেজ করে দিয়েছে। আসানসোলে আমরা হিন্দি কলেজও গত 3-4 বছর আগের থেকে শুরু করেছি। আপনারা জানেন যে কুশাগ্রামে হিন্দি কলেজের নতুন বিল্ডিং হয়ে গেছে এবং সেখানে হিন্দি কলেজের ক্লাস চলছে এবং বোধহয় একটা ব্যাচ ইতিমধ্যে পরীক্ষা দিয়ে বেরিয়েও গেছে। আসানসোলে সেন্ট জেভিয়ার্স কলেজ হয়েছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এখানে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেই ইংলিশ মিডিয়ামে কলেজে পড়ার সুযোগ ছিল না। আমরা আসানসোলে সেন্ট জেভিয়ার্স কলেজ চালু করেছি এবং এখন সেন্ট জোসেফ স্কুলে চলছে। ইতিমধ্যেই তাদের 4 একর জমি সরকার থেকে দেওয়া হয়েছে, সেখানে কলেজ বিল্ডিং, সেন্ট জেভিয়ার্স কলেজের বিল্ডিং তৈরি হবে এবং আসানসোলের পড়াশোনার ক্ষেত্রে গুরুত্ব অনেকটা বাড়বে। আর এই জওহরলাল জালান আমাদের জন্মের থেকে আমরা জওহরলাল জালানকে দেখে এসেছি। এই স্কুল থেকে অনেক কৃতি ছাত্রী তারা এই স্কুল থেকে পড়েছেন এবং নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আমাদের এই টুর্নামেন্ট 25 হাজার টুর্কি উপলক্ষে সিলভার জুবলি পূর্ণ করা হয়েছে। এখন আমাদের সাথে সাথে ফুলের স্তবক দিয়ে অরিবেশ
তাকে স্বাগতম জানাচ্ছেন মাননীয় লক্ষ্মীনারায়ণ সূত্রধর মহাশয়। এখন আমাদের ক্লাবের সেক্রেটারি মহাশয় আমাদের অতিথি লক্ষ্মীনারায়ণ সূত্রধরকে ফুলের স্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন। আয়োজন করার জন্য খেলার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মাঠ। আমি এক্ষুনি কথা বলছিলাম অর্জুনের সঙ্গে, বললো পিছনে গোপালপুরের কাছে থেকে একটা ভেস্টের জমি আছে, তাহলে সেই জমির কাগজটা আমাদের তো খেয়াল আছে আপনারা বোধহয় একটা বছর পেয়েছেন। পেয়ে গেছে, তো সেটাও ক্লাবের যাতে খেলাধুলার উন্নতি হয় তাতে কাজে লাগে। ক্যারাম বোর্ড দিল, অন্যান্য এক্সারসাইজ করা, ধরুন জিম অবশ্য আজকাল স্কুলে দেয়, যদি গোপালপুর প্রাইমারি স্কুলেও অ্যাপ্লাই করে আমাদের জিম তৈরি করে যায়। আর এখানে মোটামুটি সমস্ত জায়গায় কন্যাপুর হাই স্কুলে অলরেডি জিম আবার দিয়েছি, সেখানে জিম বসে গেছে, তৈরি হয়ে গেছে, ছেলেমেয়েরা করছে। এখানেও যদি জিম বসে, এখানকার ছেলেমেয়েরাও সেই এক্সারসাইজগুলো করতে পারে। এগুলো কিন্তু চেষ্টা, তাহলে অন্তপক্ষে গোপালপুরের ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করতে পারে সেই ধরনের একটা মাঠ তৈরি করে দিয়ে যাবো, এটুকু আমি করে দেবো। খেলা হচ্ছে এটা একদম চাষের জমি। হ্যাঁ, খেলাধুলা সত্যিই ভালো, কিন্তু খেলাধুলার পরিবেশের দরকার হয়। সুন্দর একটা মাঠ থাকবে, যেখানে ছেলেরা মেয়েরা সকালবেলায় হয়তো দৌড়াদৌড়ি করবে, অমুক করবে, সকালবেলাতে প্রাতঃ ভ্রমণ করবে, তো এইগুলো অনেক কাজে লাগে এই মাঠগুলো। তো যখন খেলাধুলার আপনাদের এত আগ্রহ, এত ইচ্ছা যে 25 বছর ধরে এই টুর্নামেন্ট চলছে, তার থেকে এটা প্রমাণ হয় যে এখানকার ছেলেরা খেলাধুলাতে কতটা আগ্রহী। কিন্তু 25টা বছর পেরিয়ে গেল, এই 25 বছরের মধ্যে আমাদের আরও আগে উদ্যোগী হওয়া উচিত ছিল। আমি আসিনি, তাই দেখিনি, এবারে প্রথম আপনারা ডাকলেন, আমি এলাম, এসে নিজের চোখে দেখলাম যে মাঠটার কি পরিস্থিতি। তাই ভালো মাঠ যেতে হয়, আমি নিশ্চয়ই এটা আপনাদের বলে গেলাম। আমরা খুব নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোলে মৌসুমী নামক একটি হোটেলে ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোল বাজার এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সন্তোষ কুমার। তিনি পাটনার বাসিন্দা এবং 2রা ফেব্রুয়ারি থেকে আসানসোল বাজারে মৌসুমী হোটেলে ছিলেন। 17ই ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেলের কর্মী চা দিতে যাওয়ার সময় দেখে অনেকক্ষণ দরজা খুলছেন না সন্তোষ বাবু। তখন ওই কর্মী হোটেল কর্তৃপক্ষকে খবর দেয় এবং এরপর দক্ষিণ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সন্তোষ কুমারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। না কিছু হয়নি, আপনি যার ভেতরে তোর পাটের পরিমাণ হ্যাঁ জট সমাজ को 6 बजे चाहिए थे, तो 6:10 6:15 में लॉक किए तो नहीं उठा। तो हम बोले सोया हुआ होगा तो छोड़ दिए। फिर दादा को बोले कि दादा ऐसा ऐसा बात है, उठा नहीं जाए चाय पीने के लिए। तो बोला ठीक है धूप देने जाएंगे उस समय एक बार को डॉक्टर, उस समय भी लॉक किए तो नहीं उठे। तो इनको बोले देखिए अभी भी नहीं उठे।
तो कितने बजे से है वो, कितने दिनों से आए यहाँ ये पे? 2 तारीख से 2 तारीख जनवरी से। तो किस लिए आया था कुछ पता है? बिजनेस का लिए लिखा है सर। पहले आता था ना नहीं पहले बार। क्या नाम था उसका? संतोष कुमार, आपका नाम? बिहारी हरी। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে হটন রোড স্থিত জিটি রোডে অবরোধ করা হয়। এদিন ডিজেল, পেট্রোল ও এলপিজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মা দুর্গা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে আসানসোল হটন রোডে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুশপুতলিকা দাহ করা হয়। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শাহেদ পারভেজ, শাহ আলম, প্রসেনজিৎ পৈতন্ডি সহ বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থকেরা। আর বি টিম পরিণত হচ্ছে। ওনারা এককালে বলতেন নাকি আমরা তরমুজ, আরে আমরা তরমুজ তো ঠিকই, কারণ আমরা সরাসরি জোট কংগ্রেসের সাথে, কিন্তু ইনারা কুমড়োতে আস্ত পরিণত হয়েছে। কিরকম কুমড়ো না দেখতে পাচ্ছেন, महंगाई कर दिया, बोले ना पेट्रोल डीजल का महंगाई का खिलाफ कांग्रेस लड़ रहा है, पेट्रोल डीजल का महंगाई का खिलाफ कांग्रेस लड़ रहा है, पेट्रोल डीजल का महंगाई का खिलाफ नरेंद्र मोदी हाय दिलीप घोष हाय दिलीप घोष मुर्दाबाद, मां दुर्गा अपमानकारी दिलीप घोष मुर्दाबाद, मां दुर्गा अपमानकारी दिलीप घोष मुर्दाबाद। CAA
টিএমসি তৃণমূল কংগ্রেস এই তৃণমূল आज के लिए एटा आज आसनसोल साउथ ब्लॉक कांग्रेस की ओर से हम लोगों का एक विक्षोभ सभा था। जो विक्षोभ सभा ये जैसा कि आप लोग 2-3 दिन पहले देखे थे टीवी के माध्यम से कि जिस तरीके से बीजेपी का चीफ दिलीप घोष ने बंगाल के मट्टी में रहते हुए माँ दुर्गा का अपमान किया था, आज उसको लेकर हम लोग यहाँ पे विक्षोभ सभा। दूसरी तरफ देश में पेट्रोल डीजल और रसोई गैस का दाम जिस तरीके से रोजाना सुबह उठते ही देखा जाता है पेट्रोल पंप में कि पेट्रोल का दाम बढ़ गया, डीजल का दाम बढ़ गया, इससे महंगाई बढ़ते जा रहा है। 2014 में जब देश में यूपीए की सरकार थी तो हमारे यहाँ रसोई गैस 444 रुपये में लिया जाता था, आज वही रसोई गैस 800 रुपये में लिया जाता है। डीजल का दाम यूपीए सरकार में हमारे बंगाल के अंदर में 45 रुपये पर लीटर था, आज डीजल का दाम 90 रुपये पर हो गया। पेट्रोल का दाम जब यूपीए सरकार में 60 रुपये का था, 62 रुपये का था, आज वही पेट्रोल 100 रुपये के पार हो गया। हम लोग आज उसी को लेकर महंगाई जिस तरीके से दिन पे दिन बढ़ रहा है, आज उसी को लेकर आसनसोल साउथ ब्लॉक कांग्रेस की ओर से हम लोगों ने यहाँ पे विक्षोभ सभा किया है। बीजेपी को धिक्कारते हैं, नरेंद्र मोदी को धिक्कारते हैं। सर ये आशा रखते हैं, विश्वास रखते हैं क्योंकि बंगाल के मट्टी में जन्म लिए है, माँ दुर्गा का अपमान करने वाला को माँ दुर्गा माफ नहीं करेगी और बीजेपी का खात्मा होगा। कल मैं ज्यादा वक्तव्य देने नहीं चाहता, लेकिन चंद बात जो मूल्य है मैं आपको ये बताना चाहता हूँ कि 2014 से पहले मीडिया टीवी के माध्यम से सोशल मीडिया के माध्यम से मोदी जी ने एक नारा था, बहुत ही महंगाई की मार अब की बार मोदी सरकार। दोस्तों वो तमाम बातें जिन्होंने 14 पे सरकार में आने के साथ जो वादा किया था, बेटी बचाओ सबका साथ सबका विकास, अच्छे दिन आएंगे, वो तमाम वादा बिल्कुल मोदी जी का तरह झूठा साबित हो रहा है। देश के ये तमाम नागरिकों के लिए इस वक्त सोचने की बात है कि हमारा मुल्क दुनिया की सबसे बड़ी सिक्योर कंट्री के नाम से जाना जाता है। इसका पहचान है, हिंदुस्तान की पहचान है कि हम हमेशा हिंदुस्तान के तमाम धर्म जाति के लोगों को एक साथ लेकर चलने का जो दिशा दिखाया था कांग्रेस की सरकार ने, हमारे देश की संविधान ने, आज उसको पूरी तरीके से क्लब करने की कोशिश किया जा रहा है। आपने पिछले इलेक्शन में सुना होगा बिहार में कि जब हमारी सरकार आएगी तो 19 लाख बेकार नौजवानों को नौकरी दिया जाएगा और सबको विकसन फ्री दिया जाएगा। आप देख लीजिए अभी आपके सामने में बिहार की सरकार खत्म हुई, क्या क्या हो रहा है। ये तमाम जितने भी वादे कर रहे हैं, ये तमाम वादे सिर्फ जनता को बहकाने और यहाँ तक कि मिसगाइड करने का उनका एक स्लोगन है। दोस्तों आप जानते होंगे कि बीजेपी के ये जो हमारे बंगाल के जो सभापति है दिलीप घोष साहब, वो ऐसी बात करते हैं कि हमें शर्म आती है कि वो बंगाल का নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত পলাশডিহিতে বাউন্ডারি ওয়ালের কাজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। ঘটনা সূত্রে জানা যায় পলাশডিহিতে বাউন্ডারি ওয়ালের কাজ চলছিল। এলাকার আদিবাসীরা অভিযোগ করে বাউন্ডারি ওয়ালের পানীয় জলের সাপ্লাই পাইপ ও ইলেকট্রিক পোলকে নিয়ে বাউন্ডারি করা হচ্ছে। এরই কারণে এলাকাবাসীরা বাউন্ডারি ওয়ালের কাজ আটকে দিয়েছে এবং তারা অভিযোগ করে আসানসোল পৌর নিগমের কাছে। মানুষের জলের অসুবিধা দুনিয়ার জমি প্লটিং তোমার বহুত মায়া হচ্ছে লেভেল হ্যাঁ
এত বড় পাড়ার তো দুটো কল আছে, আমাদের বাথরুম নাই, জল নাই, কিছু নাই। পুকুরে আমরা চাঁদ করি জানো, আর এই ধরনের দিন আসবে এবার জল কমে যে পুকুরে, তখন আমরা কি করবো বলো? এই জলটা যদি না পাবো খাইতে তো তাহলে খাবো কি? আর আমাদের তো অত এলাও নাই জানো, বলবো তো শুনেই না কো। ওই জন্য আমরা বলেছি तो काउंसिलर का बोले হ্যাঁ বলেছি, সবাইকে বলেছি। ওই বলা হয় পরে দেখলাম একটা ইললিগ্যাল প্লটিং হচ্ছে, আমার নজরে এখন ইললিগ্যাল, কারণ ওদের কোনো কর্পোরেশন থেকে প্ল্যান করায়নি। সেই হিসাবে আমি এখন ভার্বালি স্টপ করলাম, রিটার্নও স্টপ করে দেবো। এখন রিটার্ন আমি মানে কি অভিযোগ ছিল এদের? গ্রামবাসী ছিল ইললিগ্যাল ওয়েতে প্লটিং করছে, আর জলের যে পাইপ লাইন গেছে সেটার উপর কিছু প্রভাব পড়ছে, সেটা ইমিডিয়েট আমি খবর পেয়ে দেখতে এলাম। আপনার নামটা? আমার নাম বিধান মুখার্জি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, বড়থ্রি। সব গ্রামের মানুষ যে আমাদের জলের প্রবলেম হচ্ছে, জলের প্রবলেম তো যেন আমরা তো কিছু বলতে পারছি না। এখন মালিক আসবে, তারা কথা বলবে, কাজ যখন বন্ধ রাখলো। তো প্ল্যান বলছে প্ল্যান না প্ল্যানে কাজ হচ্ছিল। এবার ওনারা বলছে কর্পোরেশনের লোক, এবার আমি তো কিছু জানি না। আপনি কর্পোরেশন অফিসাররা বলছে প্ল্যান করছে, মালিক আসবে, মালিক বুঝবে। কে আছে মালিক? মালিক আছে, যে আছে সে আসবে ওখানে। কি নাম? উমাপদ পাইক, ওনারই জায়গা, আর ও আসবে ওর সঙ্গে। লালটু কে আছে? লালটু জায়গা নিয়েছে। আচ্ছা, তো জমিন বিনা পারমিট মানে এটা প্ল্যানিং? ওই তো প্ল্যানিং করা আছে, এবার কি পাস করেছে না করেছে আমরা জানি, ওই তো আপনার ই করা আছে ওখানে। আচ্ছা, আপনি কে এখানকার? আমি এখানকার মুন্সি। কি নাম আপনার? राजू। राजू की? राजू दास। यहाँ कमी है, जैसे आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन का अंडर में कोई अगर प्लॉटिंग होता है तो सबसे पहले उन लोगों को मास्टर प्लान कराना पड़ता है, जो ये लोग किया नहीं है। तो ये सबसे पहला यही कमी है, रूल को भंग करके अपना हिसाब से काम करते जा रहा है। कितने एरिया में ये लोग कर रहे हैं सब? कितने एरिया में कर रहे हैं? एरिया टोटल अभी तो हम जस्ट आए हैं, अभी तो ह्यूज एरिया है, लेकिन उसका टोटल पेपर पर देख के उसके बाद ही आपको बता पाएंगे। ह्यूज एरिया में प्लॉटिंग हो रहा है। देखा जा रहा है कि हाई टेंशन के तार के नीचे भी ये लोग अपना। हाँ, वो तार के नीचे भी है, और नल का जो पाइप गया, पीने वाला पाइपलाइन गया, उसके ऊपर भी थोड़ा डिस्टर्ब हो रहा है। सब मोहल्ला का टोटल है, सब कंप्लेन कर रहा है उसका भी। ठीक है, जो भी है ये काम आगे नहीं होगा तो देखा जा रहा है क्या है। पानी का पाइपलाइन को लेकर हाँ, पानी का पाइपलाइन को लेके भी, पानी का जो इंजीनियर है हेड ऑफिस से, वो सब भी आ रहे हैं, अभी उनको भी बुलाया गया, अभी आ रहे हैं। तो ये पाइपलाइन कहाँ पे, कंस्ट्रक्शन एरिया में है ना? कंस्ट्रक्शन एरिया में अभी तो देखे नहीं, हम जो देखे वो उस साइड में है, उसके ऊपर अभी तो कोई प्रभाव। रूल क्या है, कंस्ट्रक्शन का क्या नियम है, पाइपलाइन से कितना दूर होना चाहिए? पाइपलाइन जो है वो जो हम लोग पाइपलाइन वाला इंजीनियर है ना, उनसे थोड़ा প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে।
ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার তৃণমূল জেলা সচিব শিব দাসান দাসু একটি সাংবাদিক বৈঠক করেন। এদিন তিনি এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিজেপিকে চ্যালেঞ্জ করেন, যদি পশ্চিম বর্ধমানে বিজেপি একটাও সিট পায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই বিষয়ে তিনি আরো কি বলেছেন আমরা শুনে নেব। तो वो संतरास का खेला खेल रही है, खूनी खेल खेल रही है। कौन? राजू बनर्जी का। अरे राजू बनर्जी कौन है? कोई फैक्टर है क्या? राजू बनर्जी का जन्म हुआ है 2016 का बाद। आपको गेरुआ शर्ट पहनने से आपको बीजेपी का नेता नहीं होता। हम भी तो पहन के बैठा हुआ है, हम क्या बीजेपी का है क्या? अभी बीजेपी वाला का अंदर एक तो लहर आया, एक तो गेरुआ कुर्ता और एक तो गेरुआ पट्टी, उसको अच्छा लगता है इसलिए कि 4 साल से पहन रहा है ना, 2 साल से पहन रहा है ना, इसलिए लंबा लंबा डायलॉग निकल रहा है। अरे माटी से आओ ना, नीचे से आओ, तब पॉलिटिक्स क्या है मालूम होगा। थोड़ा झंडा पकड़ो, जिंदाबाद करो, मुर्दाबाद करो, थाना घेराव करो, रास्ता अवरोध करो। एक समय मुद्दा मिलता था, हम लोग जब ऑपोजिशन था ना तो हम लोग का पास बहुत मुद्दा मिलता था। तो खास करके क्या मुद्दा था? लोड शेडिंग। हम लोग बहुत बार बोला है लोड शेडिंग के विरुद्ध में, और आज लोड शेडिंग आपको दिखाई दे रहा हूं कहां से कहां बंगाल को लेके गई ममता दी सरकार। हम लोग रास्ता अवरोध करता था, अभी आप रास्ता अवरोध देख रहा हूं। मुद्दा नहीं है, बीजेपी का पास मुद्दा नहीं है, इसलिए कि तृणमूल कांग्रेस इतना उन्नयन का काम ममता दी का नेतृत्व में पश्चिम बंगाल में हुआ है, डेवलपमेंट का काम, इसलिए इस सब नेता को बोलने का कुछ नहीं है। खाली आपको कॉम्युनल बात बोलना है, उल्टा पुल्टा बोल के थोड़ा विभ्रांत सृष्टि करना है, चर्चा में रहना है, बीजेपी को हवा में उड़ाना है, नीचे कुछ नहीं है। ये दुर्गा पूजा का पंडाल बना रहा है बीजेपी। एक तूफान, एक तो हवा आ जाएगा ना तो पंडाल ऐसी उड़ जाएगा। तो 2021 के इलेक्शन का हवा में बीजेपी ऐसी उड़ जाएगा, फाउंडेशन तो नहीं है। बीजेपी जे स्वप्न देखছে 9টা विधानसभा জিতছে, बीजेपी यही कोता जाने ना इस जिल्लाते 2021 जो विधानसभा जो लड़ाई, ये लड़ाईते 4টা এইরকম विधानसभा আছে जो बीजेपी संगे लड़ाई नहीं। ये 4টা যে विधानसभार মধ্যে दुर्गापुरे 2টা विधानसभा और जमुडियार एक विधानसभा और रानीगंज विधानसभा, ये 4টা विधानसभा मध्य लड़ाई होबे तृणमूल कांग्रेस और वामफ्रंटे जोटेर मध्य। यहाँ बीजेपी तीसरा स्थाने थाकबे, ওই फैक्टर बीजेपी হচ্ছে না। বাকি যে 5টা विधानसभा আছেন যার মধ্যে আপনাকে বারাবণী, আসানসোল সাউথ, आसनसोल नॉर्थ, कुल्टी और पांडेश्वर जो विधानसभा, ये विधानसभार मध्य तृणमूल कांग्रेस भारी बहुमते जीते आसबे। ये 5টা विधानसभा जो तृणमूल कांग्रेस से हाथे आछे। लोकसभा भोटे कत भोटे जितेছেন बीजेपी बोले अगर बीजेपी स्वप्न देखছেন 2019, আমি বিজেপিকে জানাতে চাই, বিজেপি যে নেতৃত্ব আছে যে কথা বলছেন, প্লিজ যাকে আমি জানাতে চাই 2014 ভালো করে বিজেপি को দেখার দরকার। जो 14 লোকসভার মধ্যে বিজেপি 5টা বিধানসভা জিতেছিল, যে 5টা বিধানসভা বিজেপি ভারী বহুমতে জিতে আসেছিল। और 2016 जब विधानसभा इलेक्शन हुए थे तो 16 विधानसभा इलेक्शन तो प्रत्येक सीटे तृणमूल कांग्रेस 20 থেকে 25, 24, 28 हजार मार्जिने तृणमूल कांग्रेस जीते आसेছে। तो बीजेपी जे लोग আছে আজকে যে বিজেপির মধ্যে अगर एक्सपीरियंस कोई लीडरशिप থাকতাম তো এই কথা बीजेपी बोलताम ना। কেন যে মাঠে
যে আজকে যে পলিটিক্যাল যে মাঠ দেখিয়েছে, কিছুদিন আসানসোলে রাজনীতি করেছেন, তো জেলাতে রাজনীতি করেছেন, এইরকম একটু লিডারশিপ বিজেপির মধ্যে আজকে নেই। 2014 থেকে জন্ম হয়েছে বিজেপি লিডারশিপ, ও লিডারশিপ স্বপ্ন দেখছেন। আমি আপনাকে বলতে চাই, এই জেলাতে 9টা বিধানসভা, যার মধ্যে 4টা বিধানসভা হচ্ছেন বামফ্রন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, বাকি 5টা বিধানসভা তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে লড়াই হতে পারে। আর ও লড়াইতে ভারী বহুমতে তৃণমূল কংগ্রেস জিতে আসবেন। এই জেলাতে বিজেপি একটা সিট পাবে না, এই কথা আমি আপনার সামনে রাখছেন। अगर এই জেলাতে বিজেপি খাতা খুলবে, আমি আমার রাজনীতির জীবন আমি ছেড়ে দেবো। अगर বিজেপি হাঙ্গার এই কথা বলছেন, আমি আপনার মাঠ দেখে বলছি, একটা সিট বিজেপি জিতে দেখিয়ে দেবে। 9টা সিটের স্বপ্ন তো ছেড়ে দিন। আমি এই জায়গা বসে আছি আসানসোল নর্থ, এই নর্থ সিট भी ভারী বহুমতে তৃণমূল জিতে আসবে। বাকি রানীগঞ্জ যে জমুডিয়ার মধ্যে লড়াই হবে বামফ্রন্টের সঙ্গে তৃণমূলে, এই লড়াইতে তৃণমূল কংগ্রেস জিতবে। যে বামফ্রন্ট জোটের সঙ্গে লড়াই হবে, যে কংগ্রেস আছে এখন জোটের মধ্যে, আর কি পার্টি আছে আমি জানি না, এখন মতো আমি জানি, এখন পর্যন্ত আমি জানি কংগ্রেস আর সিপিএম এর জোট আছে। এই জোটের মধ্যে আপনি দেখবেন তৃণমূল জিতে আসবে। আর আমি দেখছি বিজেপির নেতা বিভিন্ন ভাষাতে কথা বলতে শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে সবাই বিজেপিতে চলে যাচ্ছে। আমি আপনাকে বলবো 2019 পরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যে নেতা গিয়েছেন, যার কি কোয়ালিটি আছেন, একটু বিজেপি নেতা বলবে তো ভালো হতো প্রেস মিটে পরে। বিজেপি তো শুনবে, আগামীকাল তো বিজেপি আপনার মিডিয়ার মধ্যে জানে যাবে বিজেপিকে, তো বিজেপি যার কাউন্টার তো করুন। একটা নেতা কে গিয়েছে দুর্গাপুর ডিএমসি থেকে, প্রমোদ সরকার, যা আমার এক্স এমআইসি ছিল, যার বর্তমান অবস্থা কি আছে, জিরো ছিল। বাড়িতে বসে থাকতাম, পার্টি कोई मीटिंग इसलिए আসতাম না, শরীর অসুস্থ ছিল। তো 4 সাল 5 সাল থেকে ও মাঠ থেকে সাইডে আছে, যাকে বিজেপি তুলে লেকে আসেছেন দুর্গাপুরে, उसको জয়েন্ট করে দিয়েছে। আর সেকেন্ড আর কে গিয়েছে চন্দ্রশেখর, যার আমার কাউন্সিলর ছিল দুর্গাপুর ডিএমসিতে, যার সঙ্গে বড় চেয়ারম্যান। पहले जोटे कैंडिडेट, जोटे जो कैंडिडेट समर्थने ছিল उस समय विशु, পরে विशु टीएमसी জয়েন্ট হয়েছে, ও भी टीएमसी তে আসছে, আর টিএমসি যাকে টিকিট দিয়েছে ও জিতে আসছে, বড় চেয়ারম্যান হয়েছে। ও টিএমসি ছেড়ে চলে গেছে। थर्ड কে গিয়েছে চিরঞ্জন চ্যাটার্জি পান্ডেশ্বর থেকে। और বিজেপিতে 4টা মহারথী যে জয়েন্ট হয়েছেন, এই 4টা মহারথী কে, আমি খালি নাম নেব, বাকি আপনাকে চিনতে হবে। এক কৃষ্ণন্দু, সেকেন্ড হচ্ছে আপনাকে রাজু ঝা, থার্ড হচ্ছে আপনাকে সৌমিত্র খাঁ, फोर्थ হচ্ছে কৃষ্ণ প্রসাদ। এই চারও তো তৃণমূলে कोई নেতা ছিল না, তৃণমূলে कोई লিডারশিপে ছিল না। আর যে লাইনে ছিল আপনারা ভালো করে জানেন, আমি বলতে চাইছি না। মার যে আপনার এই 3টা তৃণমূলের লোক যে জয়েন্ট হয়েছিল, যার সঙ্গে 100 লোক মিটিং এ গিয়েছে জয়েন্ট হতে, আপনি বলুন। প্রমোদ সরকার সিঙ্গল পারসন জয়েন্ট হয়েছে, চন্দ্রশেখর কাউন্সিলর থাকার, কাউন্সিলর বড় চেয়ারম্যান থাকার পরে সিঙ্গল পারসন জয়েন্ট হয়েছে। থার্ড চিরঞ্জন সিঙ্গল পারসন জয়েন্ট হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে কে গিয়েছেন আপনি বলুন, যার সঙ্গে ম্যান পাওয়ার আছে। একটা সাধারণ মানুষ গিয়েছেন এই জেলাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে। আর বিজেপি কি স্বপ্ন দেখছে, বিজেপি কি করেছে। আমি দেখছি বাবুল সুপ্রিয় এক স্টেটমেন্ট দিয়েছে, বাবুল সুপ্রিয় একটা স্টেটমেন্ট, আমি বাবুল সুপ্রিয় একটা স্টেটমেন্ট দেখছিল।
যে স্টেটমেন্টে বাবুল সুপ্রিয় কি বলেছেন, দিদি বাতায়ে कैसे खेल होगा। বাবুল সুপ্রিয়কে আমি জানাতে চাই, যার পলিটিক্যাল জীবন শুরু হয়েছে 2014-তে, ये तो अलग জায়গাতে লোক ছিল। লোকসভাতে এমপি হওয়ার পরে যার পলিটিক্যাল জীবন শুরু হয়েছে বিজেপিতে, ও কি খেলা জানে? রাজনীতিক খেলা। রাজনীতিক খেলা জানার জন্য মাঠে থাকতে হবে, 365 দিন মাঠে পড়ে থাকতে হবে, तब राजनीतिक खेला কিছু শিখতে পারে। এমপি হওয়ার পরে লোকসভাতে চলে যাবে, দিল্লি আর বোম্বে বাড়িতে থাকবেন, আর 3 মাস 4 মাস 5 মাস 6 মাসে পরে একদিন আসানসোলে আসবেন, আর 2 দিনের জন্য ঘুরিয়ে বিভিন্ন ডায়লগ মেরিয়ে চলে যাবেন মিডিয়াতে থাকার জন্য। কবি আমার নেত্রী বিরুদ্ধে, আমার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলে চলে যাবেন চর্চাতে থাকার জন্য। যার মধ্যে খেলা শিখে গেছে, খেলা শিকার জন্য মাঠে থাকতে হবে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বুধবার বিজেপি মাইনরিটি সেলের পক্ষ থেকে একটি সভায় দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত এডিডি এর ময়দানে বিজেপি মাইনরিটি সেলের পক্ষ থেকে একটি সভা করা হয়। এই সভায় মুখ্য রূপে উপস্থিত ছিলেন কৃষ্ণা প্রসাদ, কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিজেপির বিভিন্ন সদস্যরা। এদিন এই সভার মাধ্যমে প্রায় 250টি দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মাতা কি অনেক মায়েরা বললেন না, অনেক মায়েরা বসে আছেন বললেন না, বলুন ভারত মাতা কি। এখন বলেন না, সব হাত को বলতে হবে কি একসাথে বলুন ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ। এই বিষয়ে নয় বন্ধু, বিজেপি তৃণমূল কংগ্রেস করছে বন্ধু। कृष्णा प्रसाद साहब, चारों तरफ जमीन खिसक जाएगा। इनको पता होना चाहिए ये सिर्फ हिंदू मुस्लिम की है। अब ये कर रहे हैं बंगाली बिहारी का राजनीतिक। अब ये राजनीतिक चलने वाला नहीं है, इनको मुंह तोड़ जवाब देना है। अगर इस नॉर्थ के अगर विधायक खड़े होते हैं तो कहीं भी खड़े हो, हमारे भाजपा का कोई भी कार्यकर्ता हो, उनको 50,000 वोट से हराएगा। इनका जमीन हिल चुका है, ये कोई काम नहीं किए हैं, सिर्फ बरगलाए हैं। आज मुसलमान हिंदू दंगा फसाद इन्होंने कराया है। अब जानते हैं इनका सिर्फ काम है लड़वाने का। और आपको मैं बता दूं, अगर आने वाला 2021 आपको पता है पूरे पश्चिम बंगाल में एक नारा है, और आदरणीय प्रधानमंत्री आदरणीय अमित शाह जी का एक सपना है 2021 में अब की बार मोदी सरकार, अब की बार बंगाल में मोदी सरकार, अब की बार 200 के पार। तो ये सिंडिकेट गवर्नमेंट बहुत जल्दी खत्म होने वाला है। इनके पास गिने चुने 2-5 लोग ही रह जाएंगे, क्योंकि इनके पास और कुछ रुकने वाला नहीं है। ये सिंडिकेट का राज चलाते हैं, लोग को धमकाते हैं। मैं प्रत्येक वार्ड में, प्रत्येक उस मोहल्ले में, प्रत्येक उस बस्ती में, आप जानते हैं कि 21 तारीख को महा मिছিল निकलने वाला है, महा रैली होने वाला है। उस रैली में मैं माताएं बहन से गुजारिश करूंगा, उस रैली में आप आए, उस रैली में सब मिल करके हम आवाज उठाएंगे कि आसनसोल पूरे पश्चिम बर्धमान में टीएमसी 9 से हारने जा रही है। तो हम लोग विकास के लिए, विकास के उत्थान के लिए आप माताएं बहन को स्कूल का जरूरत है, रोजगार का जरूरत है, रोजगार नहीं है। वो हमने देखा है लॉकडाउन में बहुत सारे घर में माताएं बहन को, जो छोटी बहन को शादी है, उनके कोई मदद करने के लिए नहीं आ रहा। ये जब इनके पास जाइए, काल के हो जाए सब काज हो जाए, इनके पास ना नहीं है, इनके पास हाँ है, करना कुछ नहीं है। तो मैं इनको चैलेंज करता हूं इस मन से
भाई सब एक हो गए हैं। मैं प्रत्येक एरिया में, मैं प्रत्येक मोहल्ले में हर मुस्लिम भाई बहन के पास, उस बुजुर्ग के पास, उस माताएं के पास हम जाएंगे, जा करके बीजेपी के लिए हमारे जो भी इस नॉर्थ से हमारे प्रतिनिधि खड़े होंगे उनके लिए मैं वोट मांगूंगा और मैं चाहूंगा कि बढ़ चढ़ के आप लोग जरूर मीटिंग करें, क्योंकि बीजेपी जो बोलता है वो करता है। आप जानते हैं मैं 25 साल से काम करते आया हूं, आपका समक्ष, आपका छोटा भाई बेटा, जो मैं निस्वार्थ काम किया हूं, कोई स्वार्थ में मैं किसी को जानता नहीं हूं। मैं प्रत्येक एरिया में प्रत्येक जगह पे गया था, इसलिए गया था कि लॉकडाउन में लोग को पास खाना नहीं था, थोड़ी बेरोजगारी था। इन्होंने हमको ये भी पता चला है कि कुछ जगहों पे जो राशन दिया गया उनको फेंकवा दिया गया। तो मैं आपसे गुजारिश करता हूं कि इस बार 21 तारीख को आप लोग आइए और हम लोग सब मिल करके महारैली एकदम करें और दिखाएं पूरे आसनसोल, पूरे पश्चिम बंगाल में हिंदू मुस्लिम एक होकर के हम लोग लड़ेंगे और विजय दिलाएंगे। बोलिए बीजेपी जिंदाबाद, हाथ उठा के बोले बीजेपी। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।